তো এখান থেকে আমরা প্রকৃতিবাদ ও যুক্তিবাদ মানে ন্যাচারালিজম আর হচ্ছে র্যাশনালিজম, এই দুটার যে স্বতন্ত্র ধারার যে মিল, এইখান থেকে প্রকৃতি ব্যাখ্যার কিছু সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব পাই, যেগুলো তৎকালীন সময় যেমন ইনফ্লুয়েন্সিয়াল ছিল, এখনকার সময় সেটা ইম্পর্টেন্স রাখে। সেটা মৌলিকভাবে হচ্ছে এরকম যে তারা অনেক বহুত্ব তাত্ত্বিকতার মধ্যেও, অনেক বহুত্বের মধ্যেও তারা একত্ব খুঁজতে চেষ্টা করতো। তারা প্রকৃতিকে ব্যাখ্যা করতো অনেক প্রকারে। হ্যাঁ, যে এইটা ওইটা সেইটা সবকিছু মিলে হচ্ছে প্রকৃতি, কিন্তু সকল কিছুকে বেঁধে রাখছে হচ্ছে একটা শক্তি বা এক ধরনের প্যাটার্ন। তো বহুত্বের মধ্যে একত্বকে খোঁজার যে চিন্তা ভাবনা, এটাকে আমরা আহ পাচ্ছি তাদের মাধ্যমে বা তাদের থেকে। আচ্ছা, এরপর একটা খুব ইম্পর্টেন্ট এভলিউশন এখানে চলে আসে, সেটা হচ্ছে এমপিডকিলসের মাধ্যমে। সেটা হচ্ছে আপনার যে হিউমার তত্ত্ব, অর্থাৎ ধরনী, আর্থ, জল, ওয়াটার, বায়ু, এয়ার, আর অগ্নি, ফায়ার, এই যে হিউমার তত্ত্ব, এটা কিন্তু বেসিক্যালি আপনার যদি আমরা হিউমার তত্ত্বকে চিনি হচ্ছে গ্যালেনের মাধ্যমে, কিন্তু গ্যালেন নিঃসন্দেহে এটার সৃষ্টিকর্তা না, বা তিনি এটাকে প্রথমবারের মতো প্রস্তাব প্রস্তাব করছেন ব্যাপারটা এরকম না, বরং তিনি হচ্ছেন এটাকে সামনে আগায় নিয়ে গেছেন। কিন্তু এটার মূল প্রস্তাবক হচ্ছে এমপিডকিলস, যিনি হচ্ছেন বলছিলেন যে এই চারটা, অর্থাৎ ধরনী, জল, বায়ু আর অগ্নি, এই চারটা হচ্ছে পৃথিবীর সকল কিছুর মৌলিভূত অপরিবর্তনীয় উপাদান। এবং তিনি এই সকল কিছুকে ব্যাখ্যা করতেছেন হচ্ছে কার মাধ্যমে? আদি মনন বা নৌসের মাধ্যমে। আদি মনন বা নৌসের মাধ্যমে তিনি সকল কিছুকে, এই সকল যে গতিবিধি, এই চারটা যে বস্তুর বা চারটা যে কম্পোনেন্টের এই গতিবিধিকে তিনি আদি মননের দিকে সম্পৃক্ত করে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। অর্থাৎ তিনি, তার কথা ছিল এরকম, এই আদি মনন বা এই প্রাইমোর্ডিয়াল যে মননটা, অর্থাৎ যে নোজটা, এই যে ব্রেইনটা, এই যে ইন্টেলেক্টটা, এটাই হচ্ছে মহাবিশ্বকে গতিশীল করেছে। এই মহাবিশ্বের সকল ব্যবস্থাপনা, সকল আকার ওনার কাছ থেকেই আসে। এখন আদি মনন কি ঈশ্বর, নাকি ঈশ্বরবাদে অন্য কেউ, এগুলো তাদের কাছ থেকে আমরা কোনো আহ স্পষ্টভাবে জানতে পারি না তারা আসলে এটা কি বোঝাচ্ছেন। কিন্তু যেটা বললাম যে ঈশ্বর ছাড়া ঈশ্বরের অ্যাট্রিবিউটস গুলো তাদের মধ্যে ইম্পোজ করার চেষ্টা করতেছিলেন তারা। এরপর আমরা পরমাণুবাদীদেরকে পাই। যে পরমাণুবাদীদের মূল কথা হচ্ছে, যাদের দুজন মূল চিন্তক আছে, একজন হচ্ছে ডেমোক্রিটাস, আরেকজন হচ্ছে লিউকিপাস। যারা যারা হচ্ছে এই এতক্ষণ যাবত মানে পুরাণ থেকে দেবদেবীদের মাধ্যমে, দেবদেবীদের থেকে শুধুমাত্র ম্যাটেরিয়াল কম্পোনেন্টের মাধ্যমে যে জগৎ ব্যাখ্যার যে সিস্টেম, যেটা মৌলিক অর্থে ধর্মীয় ছিল অনেকটা, তারা ধর্মকেই বাদ দিয়ে দিল। অর্থাৎ আগে শুধু দেবদেবীকে বাদ দেওয়া হলো, এবার ধর্মকেই বাদ দিয়ে তারা জড়বাদিতার মাধ্যমে পৃথিবীকে ব্যাখ্যা করার পথ ধরলেন। তাদের কথা ছিল যে গোটা বিশ্বই হচ্ছে অবিভাজ্য, ইনডিভিজিবল কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা, বস্তু দ্বারা গঠিত, যেগুলোকে তারা পরমাণু বলতেন। এবং যারা হচ্ছে সংখ্যায় অসীম, এবং এই সব কিছুই হচ্ছে বেসিক্যালি পৃথিবীটাকে গঠন করে রাখছে, বা পৃথিবী সৃষ্টির, পৃথিবীর যে মৌলিক যে উপাদান, এগুলো না ওই চারটা হিউমার, এটা একটু আগে এমপিডিক্সের মাধ্যমে জানলাম, বরং এগুলো হচ্ছে ছোট ছোট কিছু ইনডিভিজিবল কিছু সংখ্যায় অসীম, যারা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু বা অ্যাটম। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমরা একটা বড় চেঞ্জ পাচ্ছি, সেটা হচ্ছে আহ, বস্তুবাদিতার একটা বড়সড় ঝোঁক আমরা দেখতে পাচ্ছি দার্শনিকদের মাধ্যমে, যারা ডেমোক্রিটাস আর লিউকিপাসের অনুসারী ছিল আর কি। এখন যদি পৃথিবীতে সবকিছুই সবকিছুই যদি পরমাণুর মাধ্যমে গঠিত হয়, তাহলে মানুষের ইন্টেলেক্ট আসলে কি জিনিস? যেমন ধরেন যে মানুষ আগে মনে করতো যে মানুষ হচ্ছে রুহ দ্বারা তৈরি, রুহ বা আত্মা বা সোল দ্বারা তৈরি, মানুষের সোল বলতে একটা জিনিস আছে। এখন যদি কেউ মনে করে যে না, পৃথিবীতে সব কিছুই হচ্ছে ম্যাটার, অর্থাৎ অণু বা পরমাণু বা এই ক্ষুদ্র ইনডিভিজিবল বস্তু কণাগুলো, তাহলে মানুষের শরীর যা, মানুষের সোলও তা, মানে এগুলোর ইম্পর্টেন্স, সিগনিফিকেন্সটা কিন্তু আস্তে আস্তে কি হতে থাকলো, হাতে থাকলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরাও কিন্তু এখনকার সময়ের মতো গ্রিকদের মধ্যেও কিন্তু আস্তে আস্তে ধর্ম থেকে বা ধর্ম
আহ, ধর্মীয় যে প্রবণতা, এখান থেকে আমরা বস্তুবাদের দিকে কিন্তু একটা ঝোঁক দেখতে পাই। এটা আমরা এখন মোটামুটি বুঝতে পারছি যে ধর্মীয় যে একটা ভাবধারা, এখান থেকে তারা আস্তে আস্তে আগাতে লাগলো কিসের দিকে? ন্যাচারালিজম, ম্যাটেরিয়ালিজমের দিকে। আচ্ছা, এইবার চলে আসে হচ্ছে একজন মহানায়ক, যার নাম হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস তার আগেকার দার্শনিকদের চিন্তার সাথে মোটামুটি পরিচিত ছিলেন, এবং তিনি এবার এসে যেটা করলেন যে ধর্ম আর বুদ্ধি, অর্থাৎ পুরা কথার যে ধর্ম এবং বুদ্ধি অর্থাৎ মানুষের যে র্যাশনালিস্টিক যে চিন্তাধারা, এটার মধ্যে যে একটা সূক্ষ্ম টেনশন, যে টেনশনের কারণে কেউ কেউ ধর্মকে, না প্রথমে দেবদেবীকে, এরপরে হচ্ছে ধর্মীয় চিন্তাধারাকেই পুরোপুরি বাদ দেওয়ার চেষ্টা করলো, তিনি এসে করলেন কি, ধর্ম আর বুদ্ধিকে একটা আরেকটার উপর প্রাধান্য দানের বদলে তিনি একটা সমন্বয়ের চেষ্টা করলেন। তিনি একটা সিনথেসিস দেওয়ার চেষ্টা করলেন, এবং বলা হয় তিনি নাকি একটা সিক্রেট সোসাইটির অন্তর্ভুক্ত ছিলেন, যেখানে সেই কমিউনিটির বা সেই সিক্রেট সোসাইটির কিছু কঠোর নিয়ম কানুন ছিল, এবং তারা প্রচণ্ড সিক্রেসি বজায় রাখতেন, গোপনীয়তা বজায় রাখতেন। এবং এই কারণে, যেহেতু সিক্রেসি তার মধ্যে অনেক ছিল, এই কারণে তার ব্যাপারে আসলে অনেক প্রকারের আহ, লোককথা তৈরি হয়, কিছু কিংবদন্তি, কিছু লেজেন্ডের তৈরি হয়, যার মাধ্যমে তার সম্পর্কে আমরা এই কারণে খুব বেশি মানে অবজেক্টিভ জানতে পারি না। ঠিক আছে? যেমন আমাদের ক্ষেত্রে বলা যায় যে আব্দুল কালাম জেনি রহমতুল্লাহ আলাইহ, উনি এত বড় একজন মানুষ ছিলেন, যত বড় মানুষ তাকে গিয়ে তত বেশি কথা, এবং কোনো কোনো সময় উড়ো কথা তৈরি হয় আর কি। তো এই এত কথা এবং তার চাইতে বেশি উড়ো কথার মধ্যে যে কোনটা আসলে সত্য কথা, এইটা নির্ধারণ করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে, যেই অনেকটা এমনই ঘটছে হচ্ছে পিথাগোরাসের সাথে। এবং বলে রাখা ভালো যে তিনি আইনুতে জন্মগ্রহণ করেন, এবং তিনি খুব সম্ভব, বলা হয়ে থাকে যে তিনি খুব সম্ভব মিশর এবং হচ্ছে মেসোপটেমিয়া তৎকালীন সময়ে ভ্রমণ করেছিলেন। এবং যেই কারণে তিনি আহ, গ্রিকদের যে কথা, গ্রিকদের যে প্রস্তাবনা, তাদের যে চিন্তাধারা, এগুলোর পাশাপাশি যে ওয়েস্টার্ন বা ইস্টার্ন বা ওরিয়েন্টাল যে চিন্তাভাবনা, এগুলোর সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন, পরিচিত ছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই তিনি নৈতিক পরিশুদ্ধি, আধ্যাত্মিক মুক্তি বা সালভেশন, এরপর হচ্ছে আহ, প্রকৃতিকে দেখার যে দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ বা বৌদ্ধিক অন্তর্দৃষ্টি, এগুলোর ক্ষেত্রে বা স্পিরিচুয়াল যে ইনসাইট, এগুলো পাওয়ার ক্ষেত্রে তিনি যা যা বলেছিলেন, এগুলো শুধুমাত্র গ্রিকদের চিন্তাধারার থেকে তিনি পেয়েছেন এমনটা বলা যায় না, বরং এর সাথে বোঝা যায় যে তিনি ইস্টার্ন চিন্তাধারাকেও মেলানোর চেষ্টা করেছিলেন। আর এই কারণে অনেকে বলে তিনি খুব সম্ভব মিশর এবং মেসোপটেমিয়ায় ভ্রমণ করেছিলেন, এবং তিনি সেইখানকার চিন্তাধারা সম্পর্কে বেশ বেশ ভালো প্রকারে জানতেন। এবং আহ, উম, গণিতের ক্ষেত্রে আপনার পিথাগোরাসে আমরা অনেক বড় একটা কন্ট্রিবিউশন দেখতে পাই নাম্বার থিওরির ক্ষেত্রে। এবং এতে শুধুমাত্র যে নাম্বার থিওরির ক্ষেত্রে বলতেছেন ব্যাপারটা এরকম না, বরং আহ, তিনি তিনি উম, এই নাম্বারগুলোকে মনে করতেন বা এই সংখ্যাগুলোকে মনে করতেন বা গণিতকে তিনি মনে করতেন পৃথিবীকে অবজেক্টিভলি, রেশনালি বোঝার একটা, বলা যায় যে ইনডমিটেবল ইনস্ট্রুমেন্ট, এবং সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম তিনি মনে করতেন গণিতকে। তো এই আমরা দেখতে পেলাম যে ফিলোসফিতে প্রথমে দেবদেবীদেরকে বাদ দেওয়া হলো, ধর্মকে প্রায় বাদ দেওয়া হলো, তার বদলে প্রকৃতিবাদ এবং ম্যাটেরিয়ালিজমের চর্চা শুরু হলো। এখন যে আবার পিথাগোরাসের মাধ্যমে গ্রিক ফিলোসফির যে ধারাটা, এটা মোড় নিল হচ্ছে আবার ধর্মের মধ্যে। তবে এই ধর্মীয় চিন্তাধারার মধ্যে বৈজ্ঞানিক র্যাশনালিটি, এরপর হচ্ছে রেশিওসিনেশনও যুক্ত আছে, তবে তার মূল উদ্দেশ্য হচ্ছে স্পিরিচুয়াল বা হচ্ছে আপনার ধর্মীয়। ঠিক আছে? তো পিথাগোরাসের ম্যাথামেটিক্সকে বা তার নাম্বার থিওরিকে কখনোই তার যে ওভারঅল বা ওভার আর্চিং যে প্রিন্সিপাল, স্পিরিচুয়াল যে প্রিন্সিপাল, এর থেকে আমরা আলাদা করে দেখতে পারি না। দেখলে আসলে দিন শেষে এটা একটা তাকে বোঝার ক্ষেত্রে আমরা একটু ভুল করে বসবো আর কি। হ্যাঁ, মূল কথা হচ্ছে পিথাগোরীয় যে সম্প্রদায়টা, এটা হচ্ছে প্রাচীন যে মিথোলজিক্যাল যে চিন্তাধারা, এটার মধ্যে তিনি বৈজ্ঞানিক ধারাকে আসলে সংযুক্ত করে দিয়েছেন। এটা হচ্ছে বলা যায় যে মূল কথায়, এক কথায় পিথাগোরাস
বা পিথাগোরীয় যে সম্প্রদায় বা কমিউনিটি, এটার মূল যে কোর চিন্তাধারা, এটাকে বলা যাচ্ছে এরকম, যে তারা আসলে কি করছেন, প্রাচীন পুরাকথার কাঠামোতে বৈজ্ঞানিক আবিষ্কারের যে অনুসন্ধিৎসা, যে আহ, এটা জানার যে একটা প্রেরণা, এটাকে তিনি ফুঁকে দিয়েছেন বা তার সম্প্রদায় ফুঁকে দিয়েছেন, যা পরবর্তী সময়ে চিন্তা কাঠামোর সাথে বিরাট একটা প্রভাব ফেলতে সক্ষম হয়। তো এ তো গেল হচ্ছে পিথাগোরাসের কথা। আমরা জানলাম যে তিনি ফিলোসফির ক্ষেত্রে কি কি কন্ট্রিবিউশন রেখেছেন। এরপরে আমরা আলোচনা করব সক্রেটিসকে নিয়ে, যিনি বলা যায় গ্রিক ফিলোসফির নতুন এনলাইটেনমেন্ট যুগের আহ, মহানায়ক নিঃসন্দেহে। এবং তার তার পরবর্তী যে ধারা, স্পেশালি প্লেটো আর হচ্ছে অ্যারিস্টটল, এরা বলতে পারেন যে গ্রিক ফিলোসফির তিন দেবতার মতো বা ত্রিদেবের মতো বা আহ, মানে ত্রিনয়নের মতো, সক্রেটিস, প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল, যাদের চিন্তাধারার মাধ্যমে আমরা আজও পর্যন্ত প্রভাবিত হচ্ছি, জেনে অথবা না জেনে। তো সক্রেটিস থেকে বা তার ফিলোসফি, পিথাগোরাস থেকে সক্রেটিস পর্যন্ত যে বিবর্তনের সময়টা মোটামুটি একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে যে কোনো প্রকার দার্শনিক বিবর্তন হয়নি এবং কোনো প্রকার ইম্পর্টেন্ট ফিগার যে আসেনি, ব্যাপারটা এমন না। এক কিছু ধারা নিঃসন্দেহে ছিল মোটামুটি ইম্পর্টেন্ট, এবং একটা ধারা ছিল খুবই ইম্পর্টেন্ট, ইনফ্লুয়েন্সিয়াল, যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করব না, যেটা আমরা একটু পরে যাব, যাতে আমরা রিলেভেন্সটা এস্টাবলিশ করতে পারি। তো সক্রেটিস এমন একটা সময় আসলেন যখন হচ্ছে গ্রিকদের মধ্যে স্কেপটিসিজম বা সংশয়বাদের প্রবল প্রতিষ্ঠা ছিল। তিনি এমন সময়ই মানে দর্শনের যে জগতে তিনি প্রবেশ করলেন, এবং দর্শনের পরে তিনি যে কাজ করলেন এটা অনেকটা হচ্ছে বলা যায় পিথাগোরাসের ধারার অনুসরণ করে, যে তিনি পূর্বেকার যে পৌরাণিক যে মনোভাব, যে মনস্তত্ত্ব, ওইটার উপর দাঁড়িয়ে তিনি পিথাগোরাসের মতো এর মধ্যে বৈজ্ঞানিক রেশনাল যে বিষয়বস্তুগুলোকে আছে সেগুলোকে তিনি প্রবেশ করানোর চেষ্টা করলেন, ইনফিল্ট্রেট করার চেষ্টা করলেন। ঠিক আছে। এবং তিনি সত্যান্বেষণের ক্ষেত্রে বলা যায় এক নতুন রাস্তা দেখালেন, যে রাস্তাটা পরবর্তী সময়ে আহ, মানে হেভিলি ইনফ্লুয়েন্সিয়াল প্রমাণিত হয়। আমরা দার্শনিক সক্রেটিসের ব্যাপারে খুব বেশি কিছু জানি না, কেননা তিনি নিজে কিছু লেখেননি, তিনি শুধু প্রশ্ন করতেন। সক্রেটিস শুধু প্রশ্ন করতেন, প্রশ্নের পরে যে উত্তর আসতো সেটাকে আবার প্রশ্ন করতেন, সেইখান থেকে যে উত্তর সেটাকে আবার প্রশ্ন করতেন। প্রশ্ন করে করে তিনি এমন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেন যেখানে যাওয়ার পরে মানুষ নিশ্চিত হয়ে যায়, সার্টেন হয়ে যায়। তিনি সার্টেনটির অনুসারী ছিলেন, তিনি সত্যকে খুঁজতেন। আর এই কারণে তিনি চাইতেন এমন একটা জায়গায় পৌঁছাতে যেখানে পৌঁছার পরে আর কারোর দ্বারায় কোনো প্রকার মতভেদ করা আর সম্ভব না। মানে সকল প্রকার অভিমত, মত, প্রস্তাবনার উপরে এমন একটা সার্টেনটির জায়গায় তিনি পৌঁছানোর চেষ্টা করতেন, যেটা সত্যিকার অর্থে হচ্ছে সত্যের বহিঃপ্রকাশ। তো যেটা বললাম যে তিনি তৎকালীন সময়ে একটা বড় শক্তিকে বলা যায় যে তিনি প্রতিহত করতেছিলেন। সেই শক্তিটার নাম হচ্ছে আহ, সেই শক্তিটার নাম হচ্ছে সোফিস্ট। সোফিস্ট সোফিস্টকে তিনি খুব বেশি প্রতিহত করতেছিলেন। এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে তিনি এমন একটা সময় দর্শনের জগতে প্রবেশ করলেন যখন হচ্ছে স্কেপটিসিজমের খুব বেশি বলা যায় যে গর্ব ছিল, এটার খুব বেশি প্রভাব ছিল। এবং সেই প্রভাবটা বেসিক্যালি প্রতিষ্ঠিত হয়েছে সোফিস্টদের মাধ্যমে। সোফিস্টদের ব্যাপারে এখানে একটু কথা বলে রাখা দরকার। সোফিস্টরা হচ্ছে পিথাগোরাস আর সক্রেটিসের মধ্যকার সেই একটা বলা যায় যে ইন্টারলক একটা জায়গায় যে তারা পড়ে গেছে, এবং বজায় একটা ব্রিজ তারা স্থাপন করে দিয়ে গেছে। এবং এই সময়ের মধ্যে, মোটামুটি দীর্ঘ সময়ের মধ্যে, এরা হচ্ছে একটা ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিটি বা দার্শনিক চিন্তাধারা, যারা পরবর্তী সময়েও বেশ বড়সড় প্রভাব ফেলতে সক্ষম হয়। তো সোফিস্টরা এমন একটা সময়ে গ্রিক দর্শনের জগতে প্রবেশ করে যখন তারা দেখলো যে প্রাচীন চিন্তা আর আধুনিক চিন্তার মধ্যে এক ধরনের টেনশন, এক ধরনের মতবিরোধ, এক ধরনের ডিসক্রিপেন্সি, বৈষম্য বৈষম্য তারা দেখতে পেলেন, যে আসলে আহ, আগের চিন্তাধারা এখন আর কাজ আসতেছে না। এবং আগেকার চিন্তাধারার মানুষকে বা চিন্তাকে এখনকার সময় মানুষ খুব একটা ভালো চোখে দেখে না, তাদেরকে হেয় করা হয়, তাদেরকে
বলা যায় যে এক প্রকারের এলিয়েন ভাবা হয়। এবং আগেকার লোকেরাও হচ্ছে বা আগেকার চিন্তাধারার লোকেরা হচ্ছে বর্তমানকালের যে অবস্থা চিন্তা এগুলো খুব একটা সাপোর্ট করে না, তারা খুব বেশি এগুলোকে নিয়ে কথা বলতে চায় না, বরং কোনো কোনো সময় কোনো কোনো সময় হচ্ছে এগুলোকে তারা দমন করার চেষ্টা করে। আমরা যেমন দেখতে পাই পরবর্তীতে, আপনার প্রথম দিকে আমরা দেখতে পাই যে অ্যানাক্সামিন্ডার, এদেরকে হচ্ছে দেবতা বিরোধী বলা হতো, ধর্ম বিরোধী বলা হতো, নাস্তিক বলা হতো, নাস্তিক বলা হতো ওদেরকে। কেননা ওরা হচ্ছে দেব দেবীদের ব্যাপারে কথাবার্তা বলতো, এবং তারা দেবদেবীর মাধ্যমে না গিয়ে তারা প্রকৃতির যে প্রকৃতির প্রকৃতিকে অভিজ্ঞতার মাধ্যমে ধারণ করার ফলে যে চিন্তাধারা গঠন হয় তার মাধ্যমে তারা হচ্ছে প্রকৃতিকে ব্যাখ্যা করার চেষ্টা করতো। এই কারণে তাদেরকে নাস্তিক বলা হতো। তো সোফিস্টরা এমন একটা সময় আসলো যখন তারা দেখতে পেল যে আসলে কোনো চিন্তাই মানুষের মনে নিশ্চয়তা, সার্টেনটি জন্মাতে পারলো না। সার্টেনটিকে তারা কোনো মতেই পাচ্ছিল না কোনো চিন্তার মধ্যে। এই কারণে সোফিস্টরা হচ্ছে এমন একটা র্যাডিক্যাল কথা প্রস্তাবনা দেয়, সেটা হচ্ছে যে মানুষ কোনোভাবেই সত্যকে জানতে পারে না, মানুষ সত্যকে জানার ক্ষেত্রে পরিপূর্ণ অক্ষম। অর্থাৎ সক্রেটিস বলেন, প্লেটো বলেন, যদি তারা ওই সময় আসেনি, আপনি তার আগে অ্যানাক্সিমান্ডার বলেন, এরপরে হচ্ছে দেবদেবীদের যে পুরা কথা এগুলো বলেন, কোনো চিন্তাই আসলে সত্য না, কারণ মানুষ সত্য জানতে পরিপূর্ণ অক্ষম। এটাই হচ্ছে তাদের র্যাডিক্যাল স্কেপটিসিজম বা আহ, বলা যায় যে উগ্র সংশয়বাদ, যেখানে বা অজ্ঞবাদ, যেখানে তারা বলতো যে মানুষ পরিপূর্ণভাবে অজ্ঞ, মানুষ যা জানে সেটা অত্যন্ত বলা যায় যে ডেফিসিয়েন্ট, খুবই অপূর্ণাঙ্গ, এবং এই অপূর্ণাঙ্গতার মধ্যে কোনো প্রকারের নিশ্চয়তা, সার্টেনটি কোনোভাবেই পাওয়া সম্ভব না। যে এই যে মানুষের যে বলা যায় যে এপিস্টেমিক যে ইনএবিলিটিটা, এটাকে তারা বিভিন্ন দর্শনের মাধ্যমে, বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে প্রকাশ করলো, যার ফলাফল দাঁড়ালো হচ্ছে র্যাডিক্যাল স্কেপটিসিজম বা উগ্র সংশয়বাদ। তো এই উগ্র সংশয়বাদকে বেসিক্যালি সক্রেটিস প্রতিহত করতেছিল। তিনি কথায় কাজে তার বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে এইটাই বারংবার মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে না, মানুষ জ্ঞানতাত্ত্বিকভাবে পরিপূর্ণ অক্ষম না, মানুষ সত্যকে জানতে পারে। মানুষকে সত্যকে জানার জন্য বিভিন্ন প্রকারের ফ্যাকাল্টি দেওয়া হয়েছে। যেমন মানুষ চিন্তা ভাবনা করতে পারে, মানুষ চিন্তা ভাবনা করে বিভিন্ন বিভিন্ন ফলাফল বের করতে পারে। মানুষের একটা স্পিরিচুয়াল এন্টিটি আছে, যে স্পিরিচুয়াল এন্টিটিটা মানুষের মধ্যে এক ধরনের হায়ার নৈতিক রেসপন্সিবিলিটি জাগায়। তো মানুষ সত্য সম্পর্কে জানতে পারে না, মানুষ এপিস্টেমোলজিক্যালি সম্পূর্ণভাবে অক্ষম। এইটাকে সোফিস্টদের যে মূল প্রপোজাল ছিল, এটাকে সক্রেটিস চরমভাবে বিরোধিতা করে, এবং সক্রেটিস বেসিক্যালি এই শক্তির সাথেই গোটা জীবন লড়ে যায় এবং নিজের যে আলাদা দর্শন ওটাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এখন আহ, পরবর্তী সময়ে আমরা যেহেতু আমরা একটাকে বললাম যে সক্রেটিসের ব্যাপারে খুব আমরা জানি না খুব বেশি একটা, যেহেতু নিজে কিছু তিনি লেখেননি, আমরা যা জানতে পাই তার সম্পর্কে তা হচ্ছে বেসিক্যালি তার যে আহ, ছাত্র প্লেটো, তার মাধ্যমে। প্লেটো যেই সকল আহ, প্লেটো যেই সকল বলা যায় যে ডায়ালগগুলো লিখেছিলেন, সেগুলোর মধ্যে তিনি সক্রেটিসকে যেখানে নিয়ে এসেছেন, এবং প্লেটোর পাশাপাশি সক্রেটিসের অন্য যে সকল ছাত্ররা ছিল তারা তার ব্যাপারে যতটুকু বলেছে, সেগুলোই হচ্ছে আমার বা আপনার তার সম্পর্কে জানার মূল মাধ্যম বা মূল সোর্স, যেহেতু তিনি নিজে কিছু লিখে যান নাই এই কারণে। তবে আমরা এতটুকু বলতে পারি যে সক্রেটিস নৈতিকভাবে খুবই উচ্চমানের একজন ব্যক্তি ছিলেন। আহ, আচার আচার আচরণ চরিত্র সম্পন্ন একজন ব্যক্তি, বুদ্ধিমত্তাপূর্ণ একজন ব্যক্তি, যার মধ্যে একই সাথে বুদ্ধিভিত্তিক সততা এবং নৈতিক সচ্চরিত্রের মিশেল ঘটেছিল, যা তৎকালীন সময় আসলে ছিল দুর্লভ। তৎকালীন সময় এটা রেয়ার ছিল। তিনি এমন বিষয়ে প্রশ্ন করতেন যে বিষয়ে আগে কেউ প্রশ্ন করেনি। তিনি এমন দিক থেকে প্রশ্ন করতেন যে বিষয়ে আসলে প্রশ্ন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাবা হতো না, কিন্তু তিনি চাইতেন সকল অ্যাপ্রোচকে জাজ করে দেখতে কোন জায়গা থেকে সত্যটাকে পাওয়া যায়। ইভেন তিনি সোফিস্টদের চিন্তাধারাতেও অনেক পড়াশোনা করছেন, অনেক তার অনেক পরিচিতি ছিল, যে আসলে সব দিক থেকে তার মূল লক্ষ্য ছিল যেহেতু সত্যকে পাওয়া, তিনি সব দিককে সকল দিক থেকে হি লেফট নো স্টোন আনটার্নড,
তিনি কোনো বিষয়কে বাদ দেন নাই, চেষ্টার সকলটুকু তিনি খাটিয়ে দিচ্ছেন এর পেছনে যে সত্যকে কোন অ্যাপ্রোচ থেকে বেশি নিবিড়ভাবে সার্টেইনটির সাথে জানা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কথা যে তিনি সার্টেনটির সার্টেনটিকে তিনি চাইতেন, জানতে চাইতেন, এবং তিনি প্রশ্ন করে করে মানুষের মধ্যে, মানুষের যে সত্য জানার যে উপলব্ধি, তার 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 মধ্যে সত্য জানার যে একটা লঙ্গিং, তার যে প্রেরণা, তার যে তাড়না, এটাকে তিনি বের করে আনার চেষ্টা করতেন। হুম। এবং তিনি বলতেন যে চৈন্তিক আত্মসমালোচনা বা ইন্টেলেকচুয়াল যে সেলফ ক্রিটিসিজম, এটা খুব ইম্পর্টেন্ট মানুষকে বিভিন্ন প্রকার মিথ্যা এবং ভ্রান্ত মতবাদের বন্দিদশা থেকে মুক্ত করতে আর কি। তিনি চাইতেন মানুষ সত্যকে জানুক। সত্যকে জানতে হলে আপনার কি করতে হয়? মিথ্যাকে বাদ দিতে হবে। আর মিথ্যাকে বাদ দিতে হলে আপনার কি প্রয়োজন? আপনার প্রয়োজন ইন্টেলেকচুয়াল ইন্টিগ্রিটি, আর হচ্ছে ইন্টেলেকচুয়াল সেলফ ক্রিটিসিজম, যে সবসময় আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি যা ভাবতেছি এটা কি আসলে সত্য? এটা কি সঠিক? আমি যে চিন্তাধারা অনুসরণ করতেছি এটা কি আমাকে পারবে সত্যিকার সালভেশন দিতে, আমাকে মুক্তি দিতে? এটা। এবং তিনি এই যে প্রজ্ঞা উদ্ঘাটনের কাজ, এতে তিনি এতটা নিমগ্ন হয়ে পড়েছিলেন যে ব্যক্তিগত বিষয়ে, পরিবার পরিজন, নাওয়া খাওয়া তিনি অনুষ্ঠান বাদ দিয়ে দিতেন। তার মূল লক্ষ্য ছিল কিভাবে নিজে এবং অন্য সকলকে প্রজ্ঞার যে রাস্তা, সত্যের যে রাস্তা, সার্টেনটি বা নিশ্চয়তার যে রাস্তা, এটাকে তাদের সামনে কিভাবে স্পষ্ট করা যায়, কিভাবে তাদেরকে সবাইকে নিয়ে এই পথে চলা যায়। এই কারণে তিনি মাঝে মধ্যে ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রেও কি অনেকটা ইনডিফারেন্ট হয়ে পড়তেন। এবং তার উপরে একটা কথা খুব বলা হয়, যেটা সিসেরো বলেছিলেন তার পরবর্তী 3 শতক পরে, যে সক্রেটিস হচ্ছে সেই মানুষ, যেই মানুষ দর্শনকে আকাশ থেকে, মানে স্বর্গলোক থেকে নামিয়ে মানুষের ঘরে ঘরে, নগরে এবং মানুষের বাড়িতে রোপণ করতে পেরেছিলেন। খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা চিন্তা ছিল। মানে আগেকার সময় যেটা ছিল যে মানুষ যেটা চিন্তা করতো, যেটা ভাবতো, ইভেন ফিলোসোফাররা যেই ফিলোসফিকে প্রপোজ, যেই ফিলোসফিকে বেসিক্যালি ডিফেন্ড করতেন, তারা যেই বিষয় নিয়ে কথাবার্তা বলতেন, যেই চিন্তার তারা অনুসরণ করতেন, সেই চিন্তার প্রতিফল তারা জীবনে ঘটাতে পারতেন না। কিন্তু সক্রেটিস ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। যা চিন্তা করতে হবে ঠিক সেভাবে জীবনকে পরিচালনা করতে হবে, এটাই তার মূল মোটো ছিল। যার কারণে সিসেরো বলতে বাধ্য হয়েছিলেন যে সক্রেটিস হচ্ছেন সেই ব্যক্তি যিনি দর্শনকে আকাশ থেকে নামিয়ে নগর ও মানুষের বাড়িতে রোপণ করতে সক্ষম হয়েছিলেন। এবং সক্রেটিস সক্রেটিস সত্য অর্জনের ক্ষেত্রে বা সত্যকে জানার ক্ষেত্রে তিনি যুক্তিবিদ্যা, অলংকার শাস্ত্র, শিক্ষা, ভাষা, এগুলোর প্রতি বেশ গুরুত্ব দিতেন, যেগুলো সোফিস্টরাও দিত। কিন্তু সোফিস্টদের সাথে তার মূল চিন্তাভাবনার অমিল ছিল এখানেই, যে সত্য খোঁজার পেছনে যে আশাটা বা যে আকাঙ্ক্ষাটা একটু সোফিস্টদের মধ্যে মোটেও ছিল না। কারণ তারা হচ্ছে অনেকটা বলা যায় কূট তার্কিকের মতো। তারা আহ, তারা সবকিছুকে আসলে অনিশ্চিত, অনিশ্চয়তার একটা বহিঃপ্রকাশ দেখতে পেতো সবকিছুর মধ্যে। মানে তাদের কাছে সত্য বলতে কিছু ছিল না। আর সক্রেটিসের মূল লক্ষ্য ছিল সত্যকে জানা। মানে বলা যায় যে নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক যে ইন্সপিরেশনটা সোফিস্টদের মধ্যে আর সক্রেটিসের মধ্যে, যদিও ইনস্ট্রুমেন্টাল যে আহ, অবলম্বন, এই ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা মিল পাওয়া গেলেও চিন্তা ভাবনার যে মানে বৈসাদৃশ্যটা, এটা অনেক বেশি বিদ্যমান ছিল। আচ্ছা, এটা তো গেল হচ্ছে সক্রেটিসের কথা। সক্রেটিসের পরে আসলো হচ্ছে ত্রিদেবতার আরেকজন, গ্রিক ফিলোসফির রত্নের মধ্যে আরেকজন, যিনি সরাসরি পিথাগোরাসের ছাত্র, সরি আপনার সক্রেটিসের ছাত্র ছিলেন। তার নাম হচ্ছে তার নাম হচ্ছে প্লেটো। এবং আমরা সবাই জানি যে সক্রেটিস হচ্ছেন, তাকে বিষ প্রয়োগে মেরে ফেলা হয়। কেন? তার উপরে এই অভিযোগ ছিল যে তিনি নাকি রাজনৈতিকভাবে একটু মানে থ্রেট, মানে মানুষকে, এবং হচ্ছে তৎকালীন যে ইস্টাবলিশমেন্ট ছিল, তিনি নাকি সেই ইস্টাবলিশমেন্টের বিপরীতে কাজ করতেছিলেন। আসলে এমন কিছুই না, তিনি হচ্ছেন বেসিক্যালি মানুষকে খুব বেশি প্রশ্ন করতেন এবং অনেকটা পাগলাটে ছিলেন আর কি। তো এটাই এটাই তার ব্যাপারে বলতে পারেন যে পরবর্তীতে মানে হিতে বিপরীত হয়ে গেল। তাকে বলা হলো তিনি হচ্ছেন বকধার্মিক, অধার্মিক, এবং বলা হলো যে তিনি নাকি যুবকদের ব্রেইন ওয়াশ করতেন। তো তাকে, হ্যাঁ, ব্রেন ওয়াশ করতেন এই কারণে যে খুব বেশি প্রশ্ন করা আসলে ওই সময় কি ছিল, একটা খারাপ কাজ ছিল। আরে যা আছে সেটা মানো না, এত প্রশ্ন কেন করো? আর যেহেতু সক্রেটিস বলতে প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করে তুমি সত্য জানবা কি হবে?
এই যে প্রশ্ন করার যে রীতি, এটা এখনকার সময় আমরা পাই, কিন্তু ওই সময়কার সময় এটাকে ভাবা হতো মানে অ্যান্টি স্টাবলিশমেন্ট একটা টেন্ডেন্সি হিসেবে। তাকে এরপরে গ্রেফতার করা হয়, এবং সক্রেটিসের সাথে যারা ছিল তাদেরকে তাদেরকেও নিয়ে নেওয়া হয়, কিন্তু সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তিনি তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয় আর কি। এবং তাকে বলা হয়েছিল যে তুমি এখনো চাইলে কি তোমার যে মতাদর্শ, তোমার যে মূলনীতি, এগুলো থেকে সরে আসতে পারো, তাহলে আমরা হয়তো বিবেচনা করে দেখতে পারি। কিন্তু তিনি কখনোই নিজের মতামতকে অস্বীকার কিংবা পরিবর্তনের কোনো প্রকার প্রস্তাবকে এক চুলো আহ, মানে বলা যায় যে পাত্তা দেন নাই। কারণ তিনি ভাবতেন যা জানি, থেকে সত্য জানি, এটাকে মেনে চলাটাই হচ্ছে কি দার্শনিকের মূল কাজ। দেখেন এখানে কিন্তু তার মধ্যে এক ধরনের ফিলোসফিক্যাল ইনসাইট এবং যে স্পিরিচুয়াল যে ইনসাইট, এটাকে আমরা খুব পাচ্ছি। তো প্লেটো তার উস্তাজ বা তার শিক্ষক বা তার যে গুরু, তার এই যে করুণ পরিণতি, এটাকে তিনি নিজ চোখে দেখছেন। এবং তিনি জানতেন যে তার সাথে কি হচ্ছে না হচ্ছে। বলা যায় তার মধ্যে এটার একটা বেশ ভালো প্রকারের প্রভাব পড়ে, এবং তিনিও তার গোটা জীবনকে উস্তাজের মতো বা শিক্ষকের মতো সোফিস্ট বা র্যাডিক্যাল স্কেপটিক যারা, তাদের প্রতিহত করার পেছনে ব্যয় করেছিলেন। এবং তিনি এই ক্ষেত্রে সক্রেটিসের চাইতে আরেকটু সিস্টেম্যাটিক ছিলেন, যে তিনি যেটাকে মনে করতেন সত্য হিসেবে, তিনি যেটাকে অনুসরণ করতেন চিন্তাগতভাবে, তিনি সেটাকে আরেকটু যৌক্তিকভাবে প্রকাশ করার ক্ষেত্রে আরেকটু বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন, বা তিনি পেরেছিলেন। যদি যোগ্যতা সম্পন্ন বেশি না হয়ে থাকেন, তিনি কমপক্ষে সক্রেটিসের চাইতে চিন্তাকে বেশি স্পষ্ট করতে পেরেছিলেন, বা তিনি বেশি সমর্থ হয়েছিলেন। প্লেটোর মূল কথা হচ্ছে যে পৃথিবীতে আমরা বৈচিত্র্য দেখি, আমরা পরিবর্তন দেখি, আমরা চেঞ্জ দেখি, আমরা এখানে বহুত্ব দেখি, কিন্তু এই বহুত্বগুলো আসলে কোনো কিছুই না। এগুলো হচ্ছে কিছু প্রাইমোর্ডিয়াল, কিছু বলা যায় আদি ও অনন্ত কিছু ভাব, কিছু বলা যায় যে আহ, আহ, আকার, রূপ, এগুলোর হচ্ছে প্রতিফলন। কিরকম? যেমন ধরেন যে আমি হচ্ছে মানুষ। প্লেটোর কথা ছিল যে আসলে আমি শাকিল, আমার সামনে এক ভাই আছেন, ওনার নাম অন্য কিছু। পৃথিবীতে অনেক মানুষ আছে, এক একজনের এক এক নাম, এবং এক একজনের কাজ কর্মের ধরন, চিন্তাধারা, এগুলো সব আলাদা আলাদা। তিনি মনে করতেন, প্লেটোর কথা হচ্ছে এরকম, যে আসলে আদি জগতে এই শাকিল বা আরিফ, এই টাইপের কোনো কিছু নেই। ওখানে আছে হচ্ছে মানুষ, বিশুদ্ধ এবং মানে বলা যায় যে দূষণমুক্ত মানুষ। এখন সেই মানুষের যত অ্যাট্রিবিউট আছে, যেখানে সেই আদি যে ভাবের যে জগৎ, এই ভাবের জগতের থেকে আপনি যতটুকু নিতে পারবেন, আপনি ঠিক ততটুকু ভালো, ততটুকু খারাপ। যেমন ধরেন যে আদি যে ভাবের জগৎ, সেখানে মানুষের মধ্যে 100টা অ্যাট্রিবিউট আছে, সব হচ্ছে ভালো। আপনি যদি সেখান থেকে 80টা নেন, তাহলে আপনি ভালো। যে 70টা নেয় সেও ভালো, কিন্তু 80টার চাইতে একটু কম ভালো। আর যার মধ্যে 10% হচ্ছে ভালো, 90% হচ্ছে খারাপ, সে হচ্ছে খুব বেশি খারাপ এই সবার চাইতে। আবার যার মধ্যে 100 চাইতে 100, মানে 100-র মধ্যে 100টাই আছে, সে কি খুব বেশি ভালো, একদম ভালো, পারফেক্ট এক্সাম্পল। তো এই যে আদি ভাবের জগৎ বা আদি রূপের জগৎ বা আদি আকারের জগৎ, এইটা প্লেটোর মূল প্রস্তাবনা ছিল। শুধু মানুষের ক্ষেত্রে না, গোটা প্রকৃতি জগৎকে ব্যাখ্যা করার ক্ষেত্রে তিনি এটাকেই বলছেন যে আসলে সত্য ইন্দ্রিয় জগতের মধ্যে না, বরং সত্য হচ্ছে মানে রেশনালি এবং ইনসাইটের মাধ্যমে, স্পিরিচুয়াল ইনসাইটের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, উইজডমের মাধ্যমে ওই সেই আদি ভাবের জগতের দিকে পৌঁছে যাওয়া। যে এই আদি ভাবের জগতের সাথে নিজের যে সম্পর্ক আছে, এটাকে যত বেশি নিবিড় করতে পারবে, সে তত বেশি সত্যের কাছে যেতে পারবে। ঠিক আছে? তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা পিথাগোরাসের মধ্যে কি দেখতে পাই? পিথাগোরাসের মধ্যে দেখতে পাই যে তিনি আগেকার যে মিথোলজিক্যাল যে স্ট্র্যান্ড, তিনি এটার উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু এর মধ্যে তিনি সায়েন্টিফিক যে ইনকোয়ারি করার যে চিন্তা ভাবনা, এটাকে তিনি বলা যে এই যে এটার যে রুটটা, এটা তিনি ফুঁকে দেন গ্রিকদের চিন্তাধারার মধ্যে। এরপরে আসলে হচ্ছে সক্রেটিস, তিনি প্রশ্ন করার ক্ষেত্রে বা যুক্তির ক্ষেত্রে তিনি এক নতুন ভাবধারা আহ, উদ্ভাবন করেন।
আর প্লেটো হচ্ছে সেই ব্যক্তি তিনি এই সকল বিষয়গুলোকে খুব ভালো ধারণ করছেন, এবং ধারণ করে তিনি তার যে প্রস্তাবনা ছিল এটাকে আরো বেশি সুসংবদ্ধতা এবং অর্থপূর্ণতার সাথে প্রচলিত মতামতের কঠোর সমালোচনার মাধ্যমে তিনি নিজের মতকে স্পষ্ট করেন, হ্যাঁ, আরো বেশি যৌক্তিক করে তোলেন। এবং যার কারণে আমরা দেখতে পাই প্লেটোর মতামত পরবর্তীকালে অনেক ইনফ্লুয়েন্সিয়াল হয়, যার মধ্যে যে ইনফ্লুয়েন্সের একটা বড় ধারা হচ্ছে যে মানুষ নিজের ইন্দ্রিয়কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে অসম্পূর্ণ মনে করবে, অনির্ভরযোগ্য না। কথাটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন আপনি দেখলেন যে পৃথিবীতে অনেক খারাপ আছে, আমি খারাপ, পাশের লোকটা খারাপ, ওই পাশের লোকটা খারাপ, পিছনের লোকটা খারাপ, এই পাশের লোকটা খারাপ। কিন্তু অনেক খারাপের মধ্যে আপনি ভাববেন কি, আচ্ছা পৃথিবীটা মনে হয় একটা খারাপ জায়গা, একটা নষ্ট জায়গা, একটা শয়তানের আখড়া ইত্যাদি ভাবতে পারেন আপনি। কিন্তু আপনি যখন এই আদি ভাবের জগতে চলে যাবেন আপনার চিন্তাধারার মাধ্যমে, তখন আপনি দেখবেন যে না, আসলে এই পৃথিবীতে খারাপটা হচ্ছে ভালোর অনুপস্থিতি। আপনি ভালোটা নিতে পারেন না দেখে আপনি খারাপ, কিন্তু আসলে পৃথিবীটা কি না, খারাপ না। মানে এই সকল খারাপের মধ্যে মূল হচ্ছে ভালো। এই খারাপটা আসলে ভালোর অনুপস্থিতি না, বরং খারাপটা হচ্ছে ভালোর মানে আনুপাতিক অনুপস্থিতি। ঠিক আছে, আপনি খারাপ এই কারণে যে আপনি ভালোটা নিতে পারেননি, কিন্তু তার মানে না যে ভালোটা নাই, ভালোটা আছে কিন্তু ভালোটা আপনি নিতে পারেননি। তো এই যে ইন্দ্রিয়কে বা বলা যায় যে সেন্সরি যে পারসেপশনটাকে, এইটাকে পরিপূর্ণ বলা হচ্ছে না যেটা অনির্ভরযোগ্য, এটার মাধ্যমে কোনো জ্ঞান আসে না, আপনি কি জানতে পারবেন না, ব্যাপারটা এমন না। কিন্তু সমস্যা হচ্ছে এটা পরিপূর্ণ পরিপূর্ণ না, এটা পূর্ণাঙ্গ না। আপনাকে এটার উপর ভিত্তি করে আরেকটু সামনে লাফ দিতে হবে। যারা এখানেই থেমে যাবে তারা সত্য জ্ঞান পাবে না কখনো। আর যারা এটাকে সামনে ভিত্তি করে এটাকে পুঁজি করে যখন সে আরো বড় লাফ দিবে ভাবের জগতে, তখন সে সত্যটা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে ইন্দ্রিয়কে আন্ডারমাইন করার, আন্ডারমাইন ওয়ার্ডটা কি ঠিক হচ্ছে কিনা আমি জানি না, মানে অগুরুত্বপূর্ণ মনে করা কম্পেয়ার টু দ্য স্পিরিচুয়াল রেলম, এই যে চিন্তাটা, এটা কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যখন আমরা ধারাবাহিক প্রোগ্রেশনে আগে যাব, যে ডেকার্টস, এরপরে হচ্ছে আপনার মানে গোটা যে র্যাশনালিস্টিক যে থিওরি জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা এপিস্টেমোলজির ক্ষেত্রে, যে এম্পিরিসিজম আর র্যাশনালিজম, এই র্যাশনালিজমের ক্ষেত্রে কিন্তু প্লেটোর যে চিন্তাধারা, যে অর্থাৎ ইন্দ্রিয়কে আহ, অগুরুত্বপূর্ণ মনে করা, মানে ইন্দ্রিয় পরিপূর্ণ জ্ঞান দিতে না পারে, এই যে অগুরুত্বপূর্ণ মনে করার যে ধারাটা, এটা র্যাশনালিজমের মধ্যে অনেক প্রভাব ফেলে। ইভেন ইভেন আমরা এখনকার যেই ওয়ার্ল্ড পিকচারটাকে সত্য বলে মনে করি, এটা হচ্ছে হেলিওসেন্ট্রিক যে ওয়ার্ল্ড মডেলটা, অর্থাৎ আমরা আগে ভাবতাম পৃথিবীটা হচ্ছে সকল কিছুর মূলে কেন্দ্রে আছে আর সকল কিছু ঘুরতেছে পৃথিবীকে কেন্দ্র করে। পরে আমরা জানতে পারলাম কি না, এটা হচ্ছে উল্টো। সূর্য হচ্ছে সকল কিছুর কেন্দ্র, আর পৃথিবী থেকে শুরু করে সকল গ্রহ আর হচ্ছে উপগ্রহ সূর্যকে কেন্দ্র করে আবর্তন করতেছে। এই যে জিওসেন্ট্রিক ওয়ার্ল্ড মডেল থেকে যে আমরা হেলিওসেন্ট্রিক ধারাতে আসলাম, এই গোটার প্রসেসের মধ্যে কিন্তু একটা বড় ইম্পর্টেন্স হচ্ছে ইন্দ্রিয়কে আন্ডারমাইন করার যে টেন্ডেন্সি, এটা আমরা পরবর্তী আলোচনা করলে বুঝবো। যেহেতু আমাদের আলোচনা মূল হচ্ছে যে আমরা যাতে বুঝতে পারি যে কিভাবে বর্তমানটা অতীতের একটা ধারা থেকে আসতেছে, বর্তমানটা কিভাবে আয়নার মতো আয়নার মতো, বা আপনি যখন বর্তমানকে জানবেন তখন আপনি এটাকে জানবেন যে আসলে অতীতটা তার কোথায়। হুম, এই কারণে আমি এই বিষয়গুলোকে একটু স্পেসিফিক্যালি জোর দিয়ে বলতেছি। এরপরে আসে হচ্ছে আরেকটা বড় বিষয় হচ্ছে যে প্লেটো প্লেটোর যে আদি চিন্তাধারা বা আদি যে ভাবের জগৎ, তিনি কিন্তু ঈশ্বরবাদী ছিলেন ব্যাপারটা এমন বলা যায় না পরিপূর্ণ। কিন্তু কিন্তু তার যে চিন্তাধারা বা তার যে ওভারঅল যে ইয়াটা, যে ফ্রেমওয়ার্কটা, এটা কিন্তু পরবর্তীকালে ধার্মিকদের অনেক কাজে আসে। আমরা যখন মধ্যযুগে খ্রিস্টানদের আলোচনা করব ইনশাল্লাহ, তখন আমরা জানবো যে কিভাবে অগাস্টিন, থমাস অ্যাকুইনাস থেকে শুরু করে বহু খ্রিস্টান দার্শনিক প্লেটোনিস্ট ছিলেন, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে নিও প্লেটোনিস্ট ছিলেন। যে কিভাবে
প্লেটোর ধারা বা প্লেটোর যে চিন্তাধারা, এটা কি হয় পরবর্তীকালে ধার্মিকদের অনেক কাজে আসে। ধার্মিকদের অনেক কাজে আসে, স্পেসিফিক্যালি নিও প্লেটোনিজম। ঠিক আছে। যদিও প্লেটো পুরোপুরি ঈশ্বরবাদী ছিলেন এমনটা বলা আমাদের পক্ষে সম্ভব না আর কি। এবং এরপরে আসে হচ্ছে প্লেটোর পরে আরেক মহানায়ক গ্রিকদের বা গ্রিক ফিলোসফি, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। তিনি হচ্ছেন অ্যারিস্টটল। এখন অ্যারিস্টটল হচ্ছে, আমরা কি বলতে পারি, তিনি হচ্ছেন অনেকটা সকল কিছুকে ধারণ করে নিজের একটা ইনোভেটিভ স্ট্যান্স বজায় রাখার ক্ষেত্রে তিনি বলতে পারেন যে অদ্বিতীয়। মানে তিনি আগে সকল ফিলোসফারদের লেখালেখি পড়ছেন, তিনি আগে সকল চিন্তাধারা সম্পর্কে খুব ভালো মতো জানতেন, পরিচিত ছিলেন, ফ্যামিলিয়ার ছিলেন। কিন্তু এর মধ্যে তিনি নিজের এমন কিছু চিন্তাধারাকে চিন্তাধারাকে বলা যে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যার মাধ্যমে আমরা সক্রেটিস, প্লেটোর সাথে আমরা তাকে গ্রিক ফিলোসফির তিন রত্ন, তিন দেবতার মতো বলতে পারি, যারা প্রত্যেকে নিজের মতো করে পরবর্তী চিন্তাধারার মধ্যে বহুল প্রভাব রাখতে সক্ষম হয়। তো প্লেটোর চিন্তাধারা, যেহেতু আমি বলেছিলাম যে প্লেটোর চিন্তাধারার মধ্যে সক্রেটিসের চিন্তাধারার কিন্তু একটা বড় প্রভাব ছিল। কারণ প্লেটো মনে করতেন, প্লেটোর তো একটা একাডেমি ছিল আর কি, যেখানে তিনি দর্শন পড়াতেন ছেলেপেলেদেরকে। তো তার একাডেমির দরজায় লেখা ছিল যে জ্যামিতি জানে না সে যেন আমার একাডেমিতে প্রবেশ না করে। মানে পিথাগোরিয়ান যে ইয়াটা আর কি, নাম্বার এবং যে ম্যাথমেটিক্সের প্রতি তার যে ইমফ্যাসিসটা, এটা প্লেটোর মধ্যে একদম ভরপুর ছিল। যে তিনি লিখে রাখছিলেন তার দরজাতে, একাডেমির দরজাতে, যে জ্যামিতি জানে না সে আমার একাডেমিতে ঢুকবে না। কারণ আমার একাডেমিতে ঢুকতে হলে আপনাকে গণিতের সিঁড়িতে পা দিতেই হবে, না রাখবেন তো আমার এখানে ঢোকার প্রয়োজন নেই আপনার। এটাও পরবর্তীকালে আমরা জানবো যে কোপারনিকাসের সময়ে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্স রাখে, যে কিভাবে গণিত, গণিতের প্রতি যে এমফ্যাসিস, এবং এই গণিতের প্রতি এমফ্যাসিসের সাথে সাথে ইন্দ্রিয়ের প্রতি যে আন্ডারমাইন করার যে টেন্ডেন্সি, সবগুলো মিলে কি করে বৈজ্ঞানিক রেভলিউশনকে জন্ম দেয়। ঠিক আছে। তো এখন চলে আসে হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল প্লেটোর মতোই আহ, বলা যায় যে তিনি দীর্ঘদিন যাবৎ প্লেটোর যে চিন্তাধারা, আদি রূপের যে জগৎ, ভাবের যে জগৎ, এগুলোকেই মেনে চলতেন। সময় গেল, তিনি বুঝতে শুরু করলেন, নিজের মতো চিন্তাধারা করতে শুরু করলেন। তখন তিনি বুঝলেন যে না, আমার আমার শিক্ষক অনেক বড় দার্শনিক ছিলেন, সঙ্গে তিনি কিছু মানে খুবই ব্লেটেন্ট ভুল করে গেছেন, খুবই বালসুলভ কিছু ভুল করে গেছেন, যেগুলো তিনি পরবর্তীতে দেখিয়ে দেন যে আসলে প্লেটো কোন কোন জায়গায় ভুল ছিল। যেমন তিনি বলেছেন যে প্লেটো এটা কখনো স্পষ্ট করে নাই যে এই আদি ভাবের জগৎটা কোথায়। তিনি এটা স্পষ্ট করেন নাই যে আদি ভাবের জগতের সাথে মানুষের যে ইন্দ্রিয় জগৎ, অর্থাৎ অ্যাপারেন্ট যে জগৎটা, এই জগতের সাথে সেই ভাবের জগতের আসলে মানে সম্পর্কটা কিরকম, কতটুকু, কোন পর্যায়ে যে কোনটা যে থামে, এগুলো তিনি কোনোটা স্পষ্ট করেননি। আর দর্শনের মূল কথা হচ্ছে যে এখানে স্পষ্টতা নাই, সেখানে কোনো ভাত নেই। যদি আপনার চিন্তায় ক্ল্যারিটি না থাকে, তাহলে আপনার দর্শন জগতে কোনো ভাত নেই। ঠিক আছে। তো অ্যারিস্টটল একটা সময় যে প্লেটোর চিন্তা থেকে বের হয়ে আসেন, পরিপূর্ণ না হলেও কিছুটা অর্থে, এবং বের হয়ে এসে তিনি নিজের মতো চিন্তাধারা গঠন করতে শুরু করেন। এবং প্লেটো, সক্রেটিস এবং অন্য যে কোনো ফিলোসফারের চাইতে অ্যারিস্টটলের কন্ট্রিবিউশন ছিল এখানে যে তিনি অনেকগুলো বিষয় জানতেন, এবং তিনি অনেক বিষয়ে মৌলিক কন্ট্রিবিউশন রেখে গেছেন, যেটা অন্য কারো পক্ষে এতটা সম্ভব হয়নি। যেমন আমরা জানি বায়োলজিতে কিন্তু উনি হচ্ছেন বায়োলজি জনক বলে কথিত হন। তিনি বায়োলজির জনক, তিনি ফিজিক্সের জনক, তিনি অধিবিদ্যার জনক। মানে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে জনকের কথা আসলেই কার নাম আসে, ওনার নাম আসে, অর্থাৎ অ্যারিস্টটল। কেন? কারণ তিনি সব বিষয়ে মৌলিক কথাবার্তা বলে গেছেন। এটা হচ্ছে তার একটা বড় অবদান দর্শনের ক্ষেত্রে। এবং তার একটা বিষয় খুব ইম্পর্টেন্ট পরবর্তীকালে, সেটা হচ্ছে অভিজ্ঞতার প্রতি জোর দেওয়া আর কি। যেমন আগেকার সময় কি হতো, হ্যাঁ, প্লেটো মনে করতো যে আচ্ছা সবকিছু হচ্ছে ভাবের জগৎ থেকে আসে, তার মানে হচ্ছে এই ভাবের জগৎ, স্পিরিচুয়ালিটির জগৎ, এটাকে বুঝতে পারলেই হলো। তাদের কাছে ওই ইন্দ্রিয়টা, যেটা আগে বললাম, যে খুব বেশি ইম্পর্টেন্স পেত না। কিন্তু অ্যারিস্টটল সাহেবের কথা হচ্ছে কি,
যে আপনাকে ওই ভাবের জগতে পৌঁছাতে হলেও কি ইন্দ্রিয়র যে জগৎটা, অ্যাপারেন্ট যে জগৎটা, এটা সম্পর্কে তো ভালো মতো জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তাই না, কি আছে ইন্দ্রিয় জগতে। এই কারণে উম, যদিও তিনি কখনোই বলেন না যে ইন্দ্রিয় মানে স্পিরিচুয়াল জগৎ, এরপরে হচ্ছে আধ্যাত্মিক জগৎ বা আদি ভাবের জগৎ কোনো প্রকার ইম্পর্টেন্স রাখেন না, ব্যাপার তেমন না। কিন্তু তিনি বলতেন যে সেটাকে জানার জন্য হলেও মাধ্যম হিসেবে, ভায়া হিসেবে ইন্দ্রিয়ের যে জগৎটা, এটাকে জানাটা খুবই ইম্পর্টেন্ট। আর এই কারণে আমরা তার কাছ থেকে বায়োলজি, ফিজিক্স সহকারে বিভিন্ন ম্যাটেরিয়াল সায়েন্সে মানে মৌলিক কথাবার্তা পাই। ঠিক আছে, কারণ তিনি অভিজ্ঞতার প্রতি, মানুষের যে এক্সপিরিয়েন্সের প্রতি, এক্সপেরিমেন্টাল যে টেন্ডেন্সিটা, এগুলোর প্রতি তিনি খুব বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন, যেটা কোনো না কোনোভাবে পরবর্তীকালে এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদের ক্ষেত্রে মোটামুটি একটা প্রভাব ফেলতে সক্ষম হয়, যেটা আমরা পরবর্তীতে জানবো। তো আমরা যদি গোটা গ্রিক ফিলোসফির যে চিন্তাধারাকে আছে, যদি আমরা এটাকে সামান্য একটু সংক্ষেপ করে বলতে যাই, আমাদের গোটা চিন্তাধারা বা আমাদের যে গোটা আলোচনা, এটা যদি আমরা একটু সামারি করতে চাই, তাই দাঁড়াবে অনেকটা এরকম। প্রথম কথা হচ্ছে যে গ্রিকরা মনে করতো পৃথিবীটা হচ্ছে একটা কসমোস। পৃথিবীটা হচ্ছে একটা কসমোস, এবং এই কসমোসের মধ্যে মানুষের মন থেকে শুরু করে আহ, উপরের যে ঊর্ধ্বজগতের যে গ্রহ, নক্ষত্র, তারকারাজি সব কিছু একত্রে বাঁধা একটা সিঙ্গেল ইন্টেলেক্টের মাধ্যমে বা একটা সিঙ্গেল প্যাটার্নের মাধ্যমে বা একটা সিঙ্গেল ডিজাইনের মাধ্যমে। এই কারণে তারা মনে করতো যে স্বর্গলোক আর মর্ত্যলোক হচ্ছে একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, ইন্টারকানেক্টেড, আন্ত সম্পর্কময়। এবং এই কারণে তারা মনে করতো যে পৃথিবীর সম্পর্কে মানুষ অবজেক্টিভলি, বুদ্ধিবৃত্তিকভাবে, ইন্টেলেকচুয়ালি জানতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে আহ, তাদের মধ্যে আমরা জগৎকে ব্যাখ্যা করার ক্ষেত্রে বেশ কয়েকটা ধারা পাই। একটা হচ্ছে আপনার দেবদেবীর মাধ্যমে, দেবদেবীর আশ্রয় নিয়ে ব্যাখ্যা করার যে ধারা, পৌরাণিক যে ধারা এটা। একটা হচ্ছে অনেকটা ম্যাটেরিয়াল কম্পোনেন্টের আশ্রয় নিয়ে ব্যাখ্যা করা। আরেকটা হচ্ছে ধর্মকে বাদ দিয়ে ধর্মহীন, ম্যাটেরিয়াল ভাবে, পরিপূর্ণভাবে ম্যাটেরিয়ালি মানে সম্পূর্ণভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা। এরপর আমরা পাই গাণিতিকভাবে ব্যাখ্যা করার যে চেষ্টা, পিথাগোরাসের মাধ্যমে, তারপর সক্রেটিসের মাধ্যমে, এবং তার চাইতে বড় প্লেটোর মাধ্যমে। এবং তারপরে আমরা পাই হচ্ছে অ্যারিস্টটলকে, যিনি আহ, প্রাচীন দর্শন, প্রাচীন যে মিথোলজি, এরপর হচ্ছে প্লেটোর যে গাণিতিক তত্ত্ব এবং গণিতের ওপর যে তার আহ, গুরুত্ব প্রদান, এই সবগুলোকে ধারণ করে তিনি অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা করার যে ধারণা, যে যে প্রবণতা, এইটাকে তিনি ইন্টেন্সিফাই করেন। আর এই সব কিছু মিলে আমরা পাই হচ্ছে এমন একটা চিন্তাধারা যেটার মূল হচ্ছে সত্যকে খোঁজা, যেটার মূল হচ্ছে মানুষের নীতি নৈতিকতার ক্ষেত্রে মানুষকে সাহায্য করা, যাতে মানুষ ওভারঅল, যাতে মানুষ স্পিরিচুয়ালি সালভেশন পায়, মানুষ যাতে স্পিরিচুয়ালি মুক্তি পেতে সক্ষম হয়। তো এই ছিল হচ্ছে আমাদের গ্রিক ধারার মোটামুটি একটা চিত্র আমরা চিত্রায়ন করার চেষ্টা করেছি, যেটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আমরা এরপরে জানবো হচ্ছে আমরা মধ্যযুগের খ্রিস্টান চিন্তা সম্পর্কে। তবে গ্রিক ধারা আর হচ্ছে এই খ্রিস্টান ধারা, এটার মধ্যে একটা বড় ব্রিজ হচ্ছে বলা যায় নব্য প্লেটোবাদ, যেটা আমরা ইনশাল্লাহ খ্রিস্টান ধারার আগে সংক্ষেপে জেনে নেব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।